উপসাগরীয় আরব দেশগুলো এমন একটা রাস্তা তৈরি করতে শুরু করেছে যেখানে জাহাজকে হরমুজে আর ঢুকতেই হবে না। প্রশ্নটা এখানেই, যদি এই রাস্তা সত্যিই কাজ করতে শুরু করে তাহলে হরমুজ নিয়ে ইরানের যে দাপট আর আমেরিকার যে সামুদ্রিক চাপ, এই দুটোরই মূল্য কি কমে যাবে? আজকের ভিডিওতে এই পুরো ছবিটা আমি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকছে আমেরিকার একটা যুদ্ধজাহাজের ঘটনা, ইরাকের প্রধানমন্ত্রীর করা বার্তা, দক্ষিণ লেবাননে নতুন করে হামলা, আর গাজার সেই সংখ্যাগুলো যেগুলো শান্তি চুক্তির দাবির উপরেই বড় প্রশ্ন তুলে দিচ্ছে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি হরমুজকে পাশ কাটানোর পরিকল্পনায়। দর্শক বন্ধুরা, ওমান আর সৌদি আরব মিলে একটা নতুন স্থলপথ চালু করেছে। এর নাম দেওয়া হয়েছে সেফ গ্রিন ল্যান্ড করিডোর। এটা ওমানের সোহার বন্দরকে সরাসরি জুড়ে দিচ্ছে সৌদি আরবের স্পার্ক ড্রাই পোর্টের সঙ্গে। ড্রাই পোর্ট মানে কি সেটা এক লাইনে বলে দিই। সমুদ্র বন্দর যেমন জাহাজ থেকে মাল ওঠা নামানো করে, ড্রাই পোর্ট ঠিক সেই কাজটাই করে ডাঙার উপরে বসে। সেখানে মাল জমা হয়, খালাস হয়, তারপর সড়ক বা রেলপথে ছড়িয়ে যায়। এই করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো সৌদি আরবের এমটি কোয়ার্টার এক্সপ্রেসওয়ে। এই রাস্তার লম্বা প্রায় 564 কিলোমিটার। এটা তৈরি করতে খরচ হয়েছে 533 মিলিয়ন। এবার বুঝে নিন কাজটা কিভাবে হবে। বাইরের দেশ থেকে আসা পণ্য প্রথমে নামবে ওমানের সোহার বন্দরে। সেখান থেকে সেই পণ্য সড়ক পথে সৌদি আরব হয়ে পৌঁছে যাবে সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় অন্যান্য জায়গায়। অর্থাৎ হরমুজ প্রণালী ব্যবহার করার দরকারই আর পড়বে না। যে মাল আগে সমুদ্রপথে হরমুজ পেরিয়ে উপসাগরের ভিতরে ঢুকত, তার একটা অংশ এবার ডাঙার রাস্তা ধরে পৌঁছে যাবে। খেয়াল রাখবেন, পুরোটা নয়, একটা অংশ। এই তফাৎটা মনে রাখা দরকার, কারণ এখান থেকেই বোঝা যায় ব্যাপারটা একদিনেই ইরানের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিচ্ছে না। কিন্তু এই পরিকল্পনার গুরুত্ব হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে, কারণ হরমুজ নিয়ে ইরান আর আমেরিকার মধ্যে চাপ আর টানাপোড়েন প্রতিদিন বাড়ছে। গোটা উপসাগরীয় অঞ্চল এই টানাটানির মধ্যে পড়ে গেছে, আর চাপে পড়লে মানুষ বিকল্প রাস্তা খোঁজে। এখানেও ঠিক তাই হচ্ছে। এখন যদি এই স্থলপথ পুরোপুরি সফল হয়, তাহলে হরমুজে ইরানের দাপটটাই হোক বা আমেরিকার সামুদ্রিক অবরোধ, উপসাগরের সরবরাহ ব্যবস্থার উপর কারো প্রভাব আর আগের মতো থাকবে না। এবার আসা যাক হরমুজ নিয়ে সরাসরি দাবি পাল্টা দাবির জায়গায়। আমেরিকা আর ইরান দুপক্ষই নিজের কথায় অনড়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন হরমুজ প্রণালীর উপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু বাস্তবে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচল ক্রমাগত কমে যাচ্ছে। অন্যদিকে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা আমেরিকার সামনে পিছু হটবে না। ইরানের বক্তব্য, যতক্ষণ না তাদের সব শর্ত পূরণ হচ্ছে ততক্ষণ হরমুজ বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। তাহলে দাঁড়াচ্ছে কি? একদিকে আমেরিকা বলছে হরমুজ তাদের নিয়ন্ত্রণে, অন্যদিকে ইরান বলছে শর্ত না মানা পর্যন্ত জাহাজ চলাচল স্বাভাবিক হবে না। এটা আসলে নিয়ন্ত্রণের লড়াই, দখলের লড়াই। ইরান বলছে এটা আমাদের অধিকার, আমেরিকা বলছে না, এটা আন্তর্জাতিক জলপথ। এখন দেখার বিষয় এই দুই দাবির মাঝখানে হরমুজের আসল ছবিটা আগামী দিনে কোন দিকে যায়। এবার একটা প্রশ্ন দিয়েই পরের খবরে যাই। আমেরিকার সৈনিকরা কেন আত্মহত্যার চেষ্টা করতে চাইছেন, তাও একটা বিমানবাহী যুদ্ধজাহাজের উপর? দর্শক বন্ধুরা, আমেরিকার নৌবাহিনীর সবচেয়ে বড় শক্তি, সমুদ্রের বুকে চলাফেরা করা সামরিক ঘাঁটি বলে যাকে ডাকা হয়, সেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন খুব গুরুতর প্রশ্নের মুখে পড়ে গেছে। এই জাহাজের দীর্ঘ মোতায়েনের মধ্যেই কয়েকজন মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টার খবর এখন সামনে এসেছে। আজ 13ই আগস্ট ইরানের প্রেস টিভি লিখেছে, লিঙ্কন থেকে কয়েকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সময় থাকতে তাদের আটকে দেওয়া হয়। এবার কয়েকটা সংখ্যা শুনুন। আব্রাহাম লিঙ্কনে 5,000-এরও বেশি মার্কিন নাবিক এবং মেরিন সেনা বর্তমানে মোতায়েন রয়েছে, আর এই জাহাজ টানা 250 দিনেরও বেশি সময় সমুদ্রে ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছে। 250 দিন। একবার ভাবুন, ডাঙা থেকে দূরে একটা ধাতুর বাক্সের ভিতরে একই মুখগুলোর সঙ্গে 250 দিন। বিষয়টা এখন আমেরিকার সেনেট পর্যন্ত পৌঁছে গেছে। মার্কিন সেনেটর রিচার্ড নৌবাহিনীর কাছে জবাব চেয়েছেন আব্রাহাম লিঙ্কনের এত দীর্ঘ মোতায়েন নিয়ে এবং জাহাজে থাকা সেনাদের অবস্থা নিয়ে তিনি জবাব চেয়েছেন। সেনাদের পরিবারগুলোও নৌবাহিনীর কর্মকর্তাদের সামনে উদ্বেগ জানিয়েছে।
তাদের অভিযোগ, দীর্ঘ মোতায়েন, খারাপ পরিস্থিতি এবং নিজেদের মানুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে তারা খুব চিন্তিত। তারা বলেছেন জাহাজে থাকা মানুষগুলো মানসিকভাবে প্রচণ্ড চাপে রয়েছেন। তবে অন্য পক্ষের বক্তব্যটাও শুনে নেওয়া দরকার। মার্কিন নৌবাহিনী বলছে জাহাজে আত্মহত্যার চেষ্টা বা এই ধরনের চিন্তার কোনো বৃদ্ধি তারা নথিভুক্ত করেনি। অর্থাৎ প্রশ্নটা এখন আর শুধু এটা নয় যে আব্রাহাম লিঙ্কন কতদিন সমুদ্রে থাকতে পারে। আসল প্রশ্ন হলো এত দীর্ঘ মোতায়েনের প্রভাব জাহাজে থাকা মানুষগুলোর উপর কতটা পড়ছে। এবার আসি ইরাকে। ইরাক পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের মাটি বা আকাশসীমা প্রতিবেশী দেশের উপর হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি তিনি বলেছেন আজ ইরাক নিজের জমি আর আকাশসীমাকে কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলার লঞ্চপ্যাড হতে দেবে না। ইরাকি সংবাদ সংস্থার খবর অনুযায়ী আজ 13ই আগস্ট আলী আল জাইদি ইরাকের এয়ার ডিফেন্স কমান্ড অপারেশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে তিনি দেশের আকাশ প্রতিরক্ষাকে আরও মজবুত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেছেন ইরাক নিজের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের রক্ষা করছে। ইরাকের আকাশসীমা এবং তার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার, এই দুটো তাদের কাছে রেড লাইন। তিনি জানিয়েছেন যে কোনো দিক থেকে ইরাকের আকাশসীমায় ঢোকার চেষ্টা বা নিরাপত্তার ক্ষতি করার চেষ্টা বরদাস্ত করা হবে না। দর্শক বন্ধুরা, এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরান, আমেরিকা এবং ইসরায়েলের সংঘাতের প্রভাব গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। আর ইরাকের জমি ও আকাশসীমা আগেও বারবার সামরিক অভিযানের মাঝখানে পড়েছে। কিন্তু এই বিবৃতির পিছনের কারণটা বুঝতে হলে একটু পিছিয়ে যেতে হবে। কয়েকদিন আগে সৌদি আরবের উপর হামলা হয়েছিল। সৌদি আরব বলেছিল এই হামলা করেছে ইরাকে থাকা ইরান সমর্থিত লোকেরা। এরপর সৌদি আরব আর আমেরিকার যুদ্ধ বিমান সেখানে গিয়ে বোমা বর্ষণ করে বেশ কয়েকজনকে মেরে ফেলে। এই গোটা ঘটনাতেই অস্বস্তিতে পড়েছেন আলী আল জাইদি। জাইদি বলেছেন বাইরের কোনো শক্তিও ইরাকের সার্বভৌমত্ব নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে না। এখন এই বক্তব্যটা শুনে মনে হতে পারে বার্তাটা বোধহয় আমেরিকার উদ্দেশ্যে, কিন্তু বার্তা হিসেবে সেটা বেশ দুর্বল। কারণ ইরাকের গোটা ব্যবস্থাটাই এখন আমেরিকার হাত ধরে চলছে। সেখানে জাহিদি এতটা সাহস দেখাতে পারবেন এমনটা মনে হয় না। তাহলে বার্তাটা কার উদ্দেশ্যে? সম্ভবত সৌদি আরবের উদ্দেশ্যে, আর সবচেয়ে বেশি ইরান সমর্থিত ওই গোষ্ঠীগুলোর উদ্দেশ্যে। কারণ তিনি তো স্পষ্টই বলছেন প্রতিবেশীদের উপর হামলার জন্য আমাদের জমিকে লঞ্চপ্যাড হতে দেব না। আচ্ছা, এবার খবর দক্ষিণ লেবানন থেকে। ইসরায়েল আবারও দক্ষিণ লেবাননে বাড়িঘরকে নিশানা করতে শুরু করেছে। বহু বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া এবং আগুন ধরিয়ে দেওয়ার খবর সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনা দক্ষিণ লেবাননের মাজদাল জুন এবং আল মনসুরি এলাকায় বেশ কয়েকটি বাড়ি বিস্ফোরণে ধ্বংস করেছে এবং আগুন লাগিয়ে দিয়েছে। আশপাশের উপত্যকাগুলোতেও সামরিক অভিযান চালানো হয়েছে। এছাড়া দর্শক বন্ধুরা, আল মনসুরিতে রাতের বেলায় ইসরায়েলি যুদ্ধ বিমান পরপর দুবার হামলা চালায়। সেই বিস্ফোরণের আওয়াজ আপনার টায়ার শহর সেখান পর্যন্ত শোনা গেছে। মনে রাখবেন, গত সপ্তাহে ইসরায়েলি সেনা আল মনসুরির মানুষদের এলাকা খালি করার নির্দেশ দিয়েছিল। কয়েক সপ্তাহ পরে এই এলাকায় সেটাই ছিল প্রথম জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ। অর্থাৎ যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননের সাধারণ মানুষের ঘরবাড়ি আর আবাসিক এলাকা লাগাতার নিশানায় রয়েছে। প্রতিটা নতুন হামলার সঙ্গে মানুষ আবার ঘরছাড়া হওয়ার ঝুঁকি বাড়ছে। এখানে একটা কথা একটু মনে করিয়ে দেওয়া দরকার। দেখুন, জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে ইরান ইসরায়েলকে সতর্ক করেছিল লেবাননের উপর আরও হামলা হলে তারা ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করবে। এখন সেই সতর্কবার্তার পর 1 থেকে 1.5 মাস কেটে গেছে, তারপরেও ইসরায়েল হামলা চালাচ্ছে। এবার গাজার কথা। গাজায় যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও 5,400 বেশি ফিলিস্তিনি হয় নিহত হয়েছেন নয়তো আহত হয়েছেন। এই সংখ্যাটাই তথাকথিত শান্তির দাবির উপর বড় প্রশ্ন তুলে দেয়। সেই শান্তি, সেই যুদ্ধবিরতি যেটা আরব দেশগুলোর চেষ্টায় গাজায় আনা হয়েছে বলে দাবি করা হয়েছিল। বাস্তবতা হলো প্রতিদিন রক্ত ঝরছে। আজ 13ই আগস্ট প্রেস টিভি লিখেছে, গাজার স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী 2025 সালের অক্টোবরে আমেরিকার সমর্থনে যে শান্তি পরিকল্পনা আর যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হয়েছিল, তারপর থেকে এখনও পর্যন্ত 10,259 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আরও 4,164 জন আহত হয়েছে।
আর সব মিলিয়ে মোট 5,405 জন হতাহতের কথা জানানো হয়েছে। যুদ্ধবিরতি আর শান্তি পরিকল্পনার নামে লড়াই থামানোর দাবি নিজের জায়গায় আছে, কিন্তু গাজায় মৃত্যু আর সংঘাতের ধারা পুরোপুরি বন্ধ হয়নি, সেটা এখনও চলছে। এবার আজকের শেষ গুরুত্বপূর্ণ খবর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা দেশের বিরুদ্ধে মানবাধিকারের প্রশ্নে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছেন। আরাকাচির বক্তব্য, ফ্রান্স আর অন্য পশ্চিমা দেশগুলো ইরানের ভিতরের পদক্ষেপ নিয়ে মানবাধিকারের লেকচার দেয়, কিন্তু মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধ অপরাধ আর মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো গুরুতর পদক্ষেপ নেয় না। তার কথায়, ইসরায়েলের কাজে তাদের কিছুই চোখে পড়ে না, অথচ তারা ইরানকে মানবাধিকার শেখাতে আসে। আরাকাচি এক্সে লিখেছেন, ফ্রান্সের মতো দেশগুলোর উচিত দুনিয়াকে মানবাধিকার আর আন্তর্জাতিক আইনের লেকচার দেওয়া বন্ধ করা, কারণ তাদের দ্বিমুখী নীতি এখন স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করে ফ্রান্স ও তার সহযোগী দেশগুলো। নিজেদের নৈতিক উচ্চতা এই সমর্থনের ফলে তারা হারিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বক্তব্য ঠিক এই সময়েই কেন? দর্শক বন্ধুরা, আরাকাচির এই বক্তব্য এসেছে আজ 13ই আগস্ট, ঠিক তখন যখন ফ্রান্স ইরানে বিক্ষোভকারীদের দেওয়া ফাঁসির সাজার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। আসলে ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও 20টি দেশ ইরানকে বলেছে মানবাধিকারের জন্য ঠোস পদক্ষেপ নিতে হবে, মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ করতে হবে, আর যাদের কোনো অপরাধ ছাড়াই আটকে রাখা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। অর্থাৎ একদিকে ফ্রান্স আর তার সহযোগীরা ইরানের ভিতরে ফাঁসি আর আটক নিয়ে প্রশ্ন তুলছে, আর অন্যদিকে ইরান এখন সেই দেশগুলোকেই পাল্টা প্রশ্ন করছে, মানবাধিকার যদি এতই গুরুত্বপূর্ণ জিনিস হয় তাহলে গাজা আর ইরানে ইসরায়েলের কাজের ক্ষেত্রে একই মাপকাঠি কেন লাগানো হচ্ছে না? এখানে ইরানের যুক্তি হলো, তাদের কাছে ওই অভিযুক্ত মানুষদের অপরাধের পুরো পাকাপাকি প্রমাণ রয়েছে, কিন্তু গাজার যুদ্ধে যে হাজার হাজার নারী আর শিশু মারা গেছেন তাদের বিরুদ্ধে ইসরায়েলের কাছে কি কোনো প্রমাণ আছে? আর ইরানের ওই মিনাবের যে স্কুলে 100-র বেশি ছাত্রী যুদ্ধের প্রথম দিনেই স্কুলে পড়ার সময় প্রাণ হারিয়েছিলেন, তাদের অপরাধের প্রমাণ কি আমেরিকা বা ইসরায়েলের কাছে আছে? ইরানের বার্তাটা এখানেই, পশ্চিম আমাদের লেকচার দিতে পারে না। তাদের চোখে ইরান হোক বা অন্য কোনো দেশ, তাদের অপরাধ বা ভুল ঠিক ধরা পড়ে যায়, কিন্তু নিজেদের সমর্থনে চলা গণহত্যা তাদের চোখেই পড়ে না। দর্শক বন্ধুরা, আজকের সবচেয়ে বড় কথা হলো, উপসাগরীয় দেশগুলো হরমুজকে পাশ কাটানোর রাস্তা তৈরি করা শুরু করে দিয়েছে। এর মানে হরমুজ নিয়ে ইরান আর আমেরিকার এই টানাটানি যত দীর্ঘ হবে তত বেশি করে সবাই বিকল্প খুঁজবে, আর একটা তাসের দাম তখনই থাকে যতক্ষণ সেটা ছাড়া চলে না। দ্বিতীয় কথা, চাপ এখন শুধু দেশের উপরে নয়, মানুষের উপরেও। আব্রাহাম লিঙ্কনের খবরটা সেটাই দেখাচ্ছে, বড় যুদ্ধ জাহাজ, বড় শক্তি, কিন্তু ভিতরে থাকা মানুষগুলোর সক্ষমতারও একটা সীমা আছে। আর স্থলপথের বিকল্প যত বাড়বে, হরমুজ নিয়ে ইরানের দর কষাকষির ক্ষমতা তত কমবে, তত ইরানকে হয়তো শর্তে নমনীয় হতে হবে। আবার ঠিক উল্টোটাও হতে পারে, চাপ বাড়লে ইরান আরও শক্ত অবস্থান নিতে পারে, আর তখন উত্তেজনা আরও বাড়তে পারে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, হরমুজকে পাশ কাটানোর এই স্থলপথ কি সত্যি ইরানের হাত থেকে সবচেয়ে বড় অস্ত্রটা কেড়ে নিতে পারবে, নাকি এটা শুধু একটা সাময়িক জোড়াতালি যেটা আসল সংকটের সমাধান করবে না? আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান। সময় দিয়ে পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।